ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় চলে এসেছি। শ্রাবণ মাসের আগে চলে এসেছি দেওঘর ভ্রমণে। একদম শর্ট টাইমে খুব কম টাকা খরচা করে কিভাবে দেওঘরটা তোমরাও ঘুরে দেখবে সেটাই জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। মাত্র এক রাত দুদিনে দেওঘরের বৈদ্যনাথ ধাম, বাবার মন্দির, সাথে অনুকূল ঠাকুরের আশ্রম কিভাবে কম টাকা খরচা করে ঘুরবে, তার সাথে তোমরা এখানে এসে মাত্র 300 টাকা খরচা করে কোথায় রুম ভাড়া নিয়ে থাকবে, কোথায় গেলে ভালো খাবার দাবার পাবে, এরকম ছোট্ট ছোট্ট অনেক ইনফরমেশন দিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আর কথা বাড়াবো না, এখান থেকে আজকের ভিডিও স্টার্ট করবো। সামনেই আসছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস পড়ার আগেই আমি সবার ফার্স্টে পৌঁছে যাব দেওঘর ঘুরতে। হ্যাঁ, দেওঘর যাওয়ার জন্য আমি আমার জার্নি স্টার্ট করছি কিন্তু কলকাতা স্টেশন থেকে। এখন আমি কলকাতা স্টেশনেই রয়েছি। কলকাতা স্টেশন থেকে মিথিলাঞ্চল এক্সপ্রেস ধরে রাত্রি 8:55 কিন্তু কলকাতা স্টেশন থেকে মিথিলাঞ্চল এক্সপ্রেস ছাড়ে। আর এই ট্রেনেই আজকে আমার জার্নিটা কমপ্লিট করব। সবার ফার্স্টে পৌঁছে যাব জেসিডিতে। জেসিডিতে কটার সময় পৌঁছাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আমার ভিডিওর সাথে থাকলে পরে। তবে যেহেতু 1 ঘন্টা আগে কলকাতা স্টেশনে পৌঁছে গেছি, তাই এখানে সময় নষ্ট করবো না, প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়ছে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো চলো এবারে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। মিথিলাঞ্চল এক্সপ্রেস ছাড়া আর অন্যান্য কি কি ট্রেন রয়েছে জেসিডি পৌঁছানোর জন্য সেটাও তোমরা জানতে পারবে আমার ভিডিওর সাথে থাকলে। 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে মিথিলাঞ্চল এক্সপ্রেস ছাড়বে। 3 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেনে উঠবো তার আগে তোমাদের বলে দেবো, মিথিলাঞ্চল এক্সপ্রেস করে আমি যে জেসিডি যাবো আমার পার পার্সন ভাড়া লেগেছে মাত্র 220 টাকা করে। হ্যাঁ, রাতের এই ট্রেনটি বেছে নেওয়ার পেছনেও কিন্তু কারণ রয়েছে। এতে আমাদের দেওঘর ঘোরাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। কেন সহজ হবে সেটা তো আস্তে আস্তে বলে দেবো। তবে মিথিলাঞ্চল এক্সপ্রেস করে গেলে কিন্তু অনেক ভোরবেলা আমরা জেসিডিতে পৌঁছে যেতে পারবো। চলো সময় নষ্ট করবো না, ট্রেন ছাড়ারও টাইম হয়ে গেছে, সোজা ট্রেনে উঠে পড়বো। দেওঘর পৌঁছানোর জন্য আকাশপথ, সড়কপথ এবং রেলপথ এই 3 রকমেরই ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। তবে কম খরচায় আরামদায়কভাবে পৌঁছাতে চাইলে রেলপথটাই বেছে নেওয়া বেস্ট অপশন হবে। আমি প্রায় 1 মাস আগে দেওঘর যাওয়ার জন্য অনলাইনে টিকিট কেটেছিলাম। কনফার্ম টিকিট পেয়েছি, তারপরেই আমি আমার জার্নিটা স্টার্ট করেছি। তোমাদেরও বলবো, অনেকটা দূরের রাস্তা, তাই তোমরা কনফার্ম টিকিট না পেলে একদম কিন্তু রিস্ক নিও না, তাহলে রাস্তায় তোমাদের অসুবিধা হতে পারে। আচ্ছা, এবার বলি, মিথিলা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস এই প্রত্যেকটি ট্রেনই কিন্তু জেসিডি হয়ে যায়। তাই এইসব ট্রেনের টিকিট কাটলে জেসিডিতে খুব সহজেই নেমে যেতে পারবে। একদম ভোরবেলা 3:11-তে আমি নেমে পড়েছি জেসিডি স্টেশনে। এখান থেকে এবারে আমি বাইরে বেরোবো। তবে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল কিন্তু 2 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে এখন আমি 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে গাড়ি ধরে সবার ফার্স্টে পৌঁছে যাব টাওয়ার চকে। টাওয়ার চকে গিয়ে কোথায় রুম নেবো না আগে মন্দিরে যাব সেটা তো তোমরা জানতেই পারবে, তার জন্য আমার সাথে থাকতে হবে। তাহলে চলো এখন 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে গাড়িটা ধরা যাক। এখন আমি দাঁড়িয়ে রয়েছি জেসিডি স্টেশনের একদম বাইরের দিকে। বাইরের দিকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর করে স্টেশনটা কিন্তু সাজানো। যাই হোক, এবার মেন কথায় আসি। তোমরা যখন 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে আসবে তখন তোমাদের ফুট ওভার ব্রিজ ক্রস করতে হবে। তখন কিন্তু ফুট ওভার ব্রিজের ওপরে কিছু সংখ্যক অটোওয়ালা দাদারা দাঁড়িয়ে থাকবে। তারা বলবে 120 টাকায় তোমাদের মন্দিরের সামনে নয়তো টাওয়ার চকের সামনে পৌঁছে দেবে। তোমরা যদি গ্রুপে থাকো বা সাথে বেশি লোকজন থাকে তোমরা তাদের সাথে কথা বলে গাড়ি ঠিক করে নিতে পারো। আমি তো একা সোলো ট্রাভেল করি আর খুব কম টাকায় ঘোরার চেষ্টা করি, তো তাই আমি সোজা চলে এসেছি 1 নাম্বার প্ল্যাটফর্মের বাইরে। আর 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে এসে ঠিক হাতের ডান দিকের রাস্তা ধরে সোজা আমি এগিয়ে যাব মেন গেট দিয়ে, মেন রোডের দিকে বেরিয়ে যাব। সেখান থেকে কিন্তু আমি আজকে অটো কিংবা টোটো ঠিক করব, তাও শেয়ারে। কত টাকা ভাড়া লাগছে সেটা আমি কিন্তু অটোওয়ালা ড্রাইভারদের সাথে কথা বলে তোমাদের জানিয়ে দেবো। তো চলো এখন এই রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক।
স্টেশনে ঢোকার যে মেন গেটটা সেখানেই কিন্তু তোমরা প্রচুর অটো এবং টোটো পেয়ে যাবে। আমি কিন্তু স্টেশনে ঢোকার মেন গেটটা পার করে চলে এসেছি একটু সামনের দিকে। আর এই যে এখানে তোমরা দেখতে পাবে অটো এবং টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি এখান থেকে গাড়ি ঠিক করো, তোমরা যদি আগের থেকে হোটেল বুক করে রাখো কিংবা মন্দিরের সামনে যেতে চাও, তাহলে কিন্তু কথা বললে পরেই মানে সবার ফার্স্টে তোমাদের বলে দেবে গাড়ি রিজার্ভ করার জন্য। 120 টাকা করে চাইবে, তার থেকেও বেশি চাইতে পারে। তবে তোমরা চেষ্টা করবে শেয়ারে যাওয়ার, তাহলে কিন্তু তোমাদের অনেক কম খরচায় কিন্তু জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। আমিও এসে কথা বলেছি, আমি যে টোটোওয়ালা দাদার সাথে কথা বলেছি আমাকেও সবার ফার্স্টে বলেছিল 120 টাকা নেবে। তবে আমি বলেছি না, আমি শেয়ারে যাব। তো শেয়ারে 20 টাকা ভাড়া দিয়ে আমি সবার ফার্স্টে পৌঁছে যাব টাওয়ার চকের কাছে। তোমরাও আসলে পরে একটু কথা বলবে, তাহলে তোমাদের অনেক কম খরচায় কিন্তু ঘোরা হয়ে যাবে। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, আমি চলো টোটোতে উঠে পড়বো। আমি যেহেতু খুব কম খরচায় ঘোরার প্ল্যানিং দিয়ে থাকি, তাই চেষ্টা করি যেখানেই যাই না কেন সেখানে শেয়ার গাড়ি করেই চলাফেরা করার। এবার তোমাদের যদি বাজেটটা একটু হাই থাকে তাহলে বলবো তোমরা গাড়ি রিজার্ভ করে নিতে পারো। শেয়ারে গাড়িটা করলে খরচাটা অনেকটা কম হয়ে যায়। টোটোওয়ালা দাদা সবার ফার্স্টে 100 টাকা চেয়েছিল। আমি বলেছিলাম 4 জন আছি, শেয়ারে যাব। তারপরে কিন্তু 80 টাকাই আমাদের কাছ থেকে নিয়েছিল। ভোরবেলা 4:30-র সময় এই মাত্র আমি টোটো থেকে নেমে পড়লাম টাওয়ার চকের সামনে। এখন টাওয়ার চকের সামনেই রয়েছে, এই হলো টাওয়ার। আর এটা কিন্তু বিশাল বড় একটি ঘড়ি। আর যাই হোক, টাওয়ার চকের ঠিক পাশের রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। আমি এখন এই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাব। তবে টাওয়ার চকে আসার কিন্তু কারণ রয়েছে। এখানে যদি তোমরা হোটেল নিয়ে থাকো তাহলে সমস্ত জিনিসের সুব্যবস্থা পেয়ে যাবে। মন্দিরটাও কাছে পড়বে, তেমনি হোটেলও রয়েছে প্রচুর। আর ভালো খাবার দাবারের দোকানও কিন্তু তোমরা টাওয়ার চকেই পেয়ে যাবে। তো এখানে আর সময় নষ্ট করব না, এই যে পাশের রাস্তাটা এটা ধরে সোজা সামনের দিকে এগিয়ে যাব। আগে আমি হোটেলটা নেব, কত টাকা রুম ভাড়া লাগছে, কোন হোটেলে থাকছি সেটা তোমাদের জানিয়ে দেবো। টাওয়ার চকের পাশের রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে এসে হাতের বাঁ দিকে একটি সোজা রাস্তা চলে গেছে, যেটা সবজির বাজার কিংবা সবজি মান্ডি বলে। সেই রাস্তা ধরে কিছুটা পথ এগিয়ে গেলেই আমি যে আশ্রমে স্টে করব সেই আশ্রমটি চলে আসবে। টাওয়ার চক থেকে পায়ে হেঁটে মোটামুটি 200 মিটারের মতো পায়ে হেঁটে আমি কিন্তু চলে এসেছি কেসারবানি আশ্রমে। আজকে আমি এখানেই নাইট স্টে করবো। কত টাকা করে রুম ভাড়া লাগছে না লাগছে সেটা তো জানিয়ে দেব। রুমটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো যে রুমটা কেমন। এখানে আমি যে রয়েছি, আমি 4 বেডের রুম নিয়েছি। আমার কিন্তু ভাড়া লেগেছে পার পার্সন মাত্র 100 টাকা করে। অনেক কমে তোমরা এখানে নাইট স্টে করতে পারবে। রুমটা তো দেখাবো, তার আগে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি পরিবেশ এবং বড় খোলামেলা জায়গা। ভেতর দিকটাও কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এবং পুরো খোলামেলা এরিয়া, কোনো রকম সমস্যা হবে না। তো চলো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, সোজা চলে যাব। আমি তোমাদের রুমটা আগে ঘুরিয়ে দেখিয়ে দেবো। রুমগুলো দেখানোর আগে সবার ফার্স্টে আমি তোমাদের শ্রী কেশরবানি আশ্রমের বাইরের দিকের ভিউটা দেখিয়ে দেব। এই আশ্রমটি এমনই একটি জায়গায় যেখান থেকে টাওয়ার চক এবং মন্দির সমস্ত কিছুই কিন্তু খুব কাছে। এবং তোমরা যদি ভাবো স্টেশন থেকে একদম চলে আসবে কেশরবানি আশ্রমে, তোমরা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারো। তাতে ভাড়াটা একটু বেশি লাগবে। যদি তোমরা টাওয়ার চক পর্যন্ত আসো এবং সেখান থেকেই কেশরবানি আশ্রম আসতে রাস্তা চিনতে অসুবিধা হয়, তোমরা গুগল ম্যাপটা কিন্তু অন করে দিতে পারো। খুব সহজেই তাহলে তোমরা পৌঁছে যেতে পারবে কেশরবানি আশ্রমে। চলো তাহলে এবার কেশরবানি আশ্রমের ভেতরের দিকের ভিউটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। কেশরবানি আশ্রমের ভেতরের দিকে এন্ট্রি করলে পরে তোমরা কিন্তু একদম মেন গেট দিয়ে যখন ঢুকবে হাতের বাঁ দিকে রিসেপশন দেখতে পাবে। দাদা রয়েছে, দাদার সাথে আমি কথা বলবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবো। গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমিও রুম নিয়ে রয়েছি। আর এখানে রুম নিয়ে থাকতে গেলে তোমরা মাত্র 300 টাকায় রুম পেয়ে যাবে। আর ফার্স্ট ফ্লোরটাও কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, এখানে একটা বড় হল রুমের মতো রয়েছে। 4-5টা পাখা রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। এই সাইডে লাইন দিয়ে কিন্তু ঘর রয়েছে। আমি যে রুমটা নিয়েছি সেটা তো দেখাবো, তার আগে একটু বাইরের দিকের ভিউটা একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। একদম ব্যালকনির সাইডে মেন রাস্তাটা কিন্তু মানে মেন রোডটা এখান থেকেই দেখতে পাবে। আর এখান থেকে আশ্রমের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওই হলো বাইরের দিকের মেন রোডটা। ওই গেটটা খুলে তোমরা ভেতর দিকে প্রবেশ করলে পরেই তোমরা আশ্রমের ভেতরে চলে আসতে পারবে। তবে রুমটা আমি যেটা নিয়েছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলে এসো। গরমের সময়ও তোমাদের কিন্তু আশা করছি কোনো রকম সমস্যা হবে না, কারণ অনেকটা কিন্তু বড় এরিয়া। সব থেকে বড় কথা, এই যে ওয়ালগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা মোটা পিলারের, তাই গরমটাও কিন্তু অনেকটাই কম।
তো তোমরা যদি এসি রুম নিতে চাও, এসি রুমের সুব্যবস্থাটা পাবে না, কারণ এটা কিন্তু আশ্রম। চলো বেডটা দেখিয়ে দিচ্ছি। বড় বেড রয়েছে, বেডে 4টে বালিশ রয়েছে, আর পাখা, লাইট সমস্ত কিছুই রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু 2টো করে লাইটের ব্যবস্থা পাবে। রুম ভাড়া কিন্তু মাত্র 300 টাকা। জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। একটু ওই সাইড গুলো যখন আমি যাব তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু তার আগে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে বালতি, শাওয়ার, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুই রয়েছে। কোনো রকম সমস্যা হবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন। 300 টাকা হিসেবে কিন্তু রুমগুলো যথেষ্ট ভালো। এখানে রয়েছে আয়না, আর এই সাইডে রয়েছে র্যাক। এখানে তোমরা নিজেদের ব্যাগপত্র রাখতে পারো। এখানে রয়েছে জানলা, জানলা দিয়ে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর এই রুমটা কিন্তু একদম ব্যালকনির সাইডে। তো চলো এবারে বাইরের দিকে গিয়ে দাদার সাথে কথা বলবো। আর আমি তোমাদেরকে কিন্তু এই যে এখানে যে আসো বা এখানে আসলে পরে যে তোমরা যদি আগে থেকে কন্ট্যাক্ট করো, সেই কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো যদি আগে থেকে তোমরা রুম রাখতে বলো। এবার আগে থেকে রুম রাখার কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কি যাবে না সেটাও আমি দাদার সাথে কথা বলে জানি। সোজা আমি চলে এসেছি রিসেপশনে। এখানে দাদা রয়েছে, দাদার সাথে কথা বলে সমস্ত কিছু জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আশ্রমের নামটা একটু বলে দিন। আশ্রমের নাম কেশরবাণী আশ্রম, সবজি মন্ডির কাছে। আচ্ছা, আর এখান থেকে মন্দির কতটা দূরে? 3 থেকে 4 মিনিট বেড়াই নিয়ে লাগে। আচ্ছা, মানে হেঁটে 3 থেকে 4 মিনিট। আর এখানে থাকতে গেলে রুম ভাড়া কত টাকা থেকে স্টার্ট একটু বলুন। 300 টাকা না অ্যাটাচ বাথরুমে। আচ্ছা 4 জন থাকতে পারো। অ্যাটাচ বাথরুমে 400 টাকা। 4 জন থাকতে পারো। চেক আউট টাইম মর্নিং 8টা সকাল। আচ্ছা 1 ঘন্টা লেট সেট হলে কোনো অসুবিধা হয় না। এটা হবে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম। এবারে আরেকটা বিষয় নিয়ে জানবো। অনেকে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসে, 4 হুইলার নিয়ে আসলে পরে রাখার কোনো হ্যাঁ, ব্যবস্থা? রাখা আছে 50 টাকা ওয়ার। আচ্ছা, গাড়ি রাখলে পরে 50 50 টাকা টাকা করে লাগে। পার্কিং বাথরুম জন্য লাগে। লাগবে। আচ্ছা ঠিক আছে। আশা করছি তোমরা সমস্ত কিছু জানতে পেরে গেছো। রুমও ঘুরিয়ে দিয়েছি। আর যে ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আগের থেকে যদি কেউ যোগাযোগ করে যে আমি রুম নিয়ে থাকতে চাইছি, তো তার জন্য কি ব্যবস্থা আছে? ফোন নম্বর আছে। ফোন নাম্বার আছে, ফোন করে যদি বলে রুম রেখে দেওয়ার কথা রাখি দিচ্ছি। রেখে দেবে। আর অ্যাডভান্স কিছু করতে না হবে না অ্যাডভান্স। না, এসে টাকা দিলেই আচ্ছা, হয়ে চলে যাবে। বাহ, অনেক ভালো মানে সুব্যবস্থা। যাই হোক, এবারে কিন্তু আমি সোজা রুমে চলে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সোজা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। সকাল প্রায় 7:30টার মতো বাজে। রেডি হয়ে বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে, বাবার দর্শনে। হ্যাঁ, আর তোমাদের আমি স্টেশনেই বলেছিলাম যে কেন আমি রাতের ট্রেনটি ধরেছি। রাতের ট্রেন ধরলে পরে একদম ভোরবেলা পৌঁছানো যায়। আর এখানে এসে আমি কিন্তু একদম 7টা 7:30টার মধ্যে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি বাবার দর্শনে। অনেকটা কিন্তু সুবিধা হয়ে যায় এই দেওঘর ঘোরাটা। তাই কিন্তু আমি রাতের ট্রেনটি ধরেছিলাম। চলো আর সময় নষ্ট করব না, বাবার দর্শনে যাব। বৈদ্যনাথ ধামে এসেছি, বৈদ্যনাথ বাবার দর্শন করে আসি। বাবাকে দর্শন করতে যাওয়ার আগে সোজা চলে এসেছি শিবগঙ্গা ঘাটে। শিবগঙ্গা ঘাটে আসার কারণ রয়েছে, যেসব ভক্তরা স্নান করে বাবার মাথায় জল ঢালতে চাইছো তারা সোজা চলে আসতে পারো শিবগঙ্গা ঘাটে। প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসে দেখছি যে স্নান করছে। আর আমি তোমাদেরকে চেষ্টা করব যে এখান থেকে পুরো ভিউটা ঘুরিয়ে দেখানোর। কাছাকাছি যেতে পারবো না, যেহেতু সকলে স্নান করছে, সে কাছে যাওয়াটা আমার ঠিক হবে না। তবে এখান থেকেই আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন পৌঁছে দেবো। চলো আগে শিবগঙ্গা ঘাটের কাছে এগিয়ে যাওয়া যাক। অনেক বড় কিন্তু শিবগঙ্গা ঘাট, প্রচুর ভক্তরা এখানে বসে রয়েছে। অনেকেই কিন্তু এখানে টাইম স্পেন্ড করছে বাবাকে পুজো দিয়ে আসার পরে। আর যারা পুজো দিতে যায়নি তারা এখানে স্নান ধান করে তারপরে পুজো দিতে যাবে। এবার বলে দিচ্ছি মন্দির চত্বর বিষয়ে। মন্দির চত্বরে প্রবেশ করার জন্য কিন্তু 4টি গেট রয়েছে। 4টি গেটের মধ্যে তোমরা যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করে মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারো। আর এবারে মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে 2টো লাইন, একটা হলো সাধারণ লাইন, একটা হলো ভিআইপি লাইন। সাধারণ লাইনে তোমরা ডালা নিয়ে জল নিয়ে দাঁড়িয়ে যেতে পারো এবং লাইন ওয়াইজ ভেতরে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। আর ভিআইপি লাইনে দাঁড়ালে পরে মাথা পিছু 250 টাকা করে খরচা করতে হবে। তারপরে কিন্তু তোমাদেরকে যেতে হবে মন্দিরের ভেতরে। সেখানে কিন্তু তোমাদের একটু মানে পুজোটা ভালো মতো হয়ে যাবে। পান্ডা ধরে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, তাতেও কিন্তু তোমাদের টাকা খরচা করতে হবে। এবার হলো পুরোটাই তোমাদের ওপরে, তোমরা পান্ডা ধরে পুজো দেবে না ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেবে না সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দেবে। এবার আসি ডালার বিষয়।
ডালা তোমরা কোথা থেকে কিনবে? ডালা কিন্তু মন্দির চত্বর জুড়ে প্রচুর ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, সেখানে তোমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার মধ্যে প্রচুর ডালা পেয়ে যাবে। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ডালা কিনে বাবার দর্শনে বেরিয়ে যাবে। আমিও এখন এখানে সময় নষ্ট করব না, ডালা কিনে সোজা বেরিয়ে যাব বাবার দর্শনে। আমার মন্দির প্রাঙ্গণে আস্তে আস্তে প্রায় 7টা, 7:30 বেজে গিয়েছিল, কারণ ভিডিও শুটের ব্যাপার ছিল। তবে তোমরা যত তাড়াতাড়ি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছাতে পারবে তত তাড়াতাড়ি বাবাকে দর্শন করে পুজো দিতে পারবে। তবে শিবগঙ্গা ঘাটে আসার পেছনে আরো একটি কারণ ছিল। শিবগঙ্গা ঘাটের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে সোজা, সেই রাস্তা ধরে তোমরা যদি পৌঁছে যাও তাহলে মন্দিরে প্রবেশ করার আসল দরজাটা কিন্তু দেখতে পাবে। আসল দরজার নাম কি রয়েছে সেটাও তোমরা জানতে পারবে। তবে মন্দির প্রাঙ্গণে এরকম প্রচুর ভক্তরা রয়েছে যারা দণ্ডি কেটে কেটে বাবার মন্দিরে প্রবেশ করছে। শিবগঙ্গা ঘাট থেকে পায়ে হেঁটে সোজা চলে এসেছি মূল মন্দিরে যাওয়ার জন্য। আর আমি এখন যে প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু মূল প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের নাম রয়েছে সিংহ দরজা। সিংহ দরজা দিয়েই কিন্তু আমি ভেতরের দিকে প্রবেশ করব। এখান থেকে কিন্তু সিংহ দরজা দেখা যাচ্ছে, প্রচুর ভক্তরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। চলো আমিও মন্দিরের দিকে এগিয়ে যাব। মন্দিরে প্রবেশ করার জন্য 4টি প্রবেশদ্বার রয়েছে। 4টি প্রবেশদ্বারের মধ্যে মেন প্রবেশদ্বার হলো সিংহদ্বার। সিংহদ্বারের দুপাশে রয়েছে বড় বড় দুটো পাথরের সিংহের মূর্তি। আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখছি, সিংহ দরজা ছাড়া মন্দিরের আরও যে 3টি দরজা রয়েছে তাদেরও আলাদা আলাদা নাম রয়েছে। তাই তোমরা মন্দির প্রাঙ্গণে যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজার নামটা অবশ্যই জেনে রাখবে, তাহলে মন্দির থেকে বাইরে বেরোনোর সময় তোমাদের কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য বছরের প্রত্যেকটা সময়ই বাবার এই বৈদ্যনাথ ধামে প্রচুর ভক্তদের ঢল নেমে পড়ে। যদি তোমরা সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করো তাহলে চোখে পড়বে আরও একটি জিনিস। সিংহদ্বার পার করলেই চোখে পড়বে বড় এই কুয়োটি। এই কুয়ো বিশ্বকর্মা দেব প্রতিষ্ঠিত করেছিলেন। কুয়ো থেকে জল তুলে ব্রাহ্মণরা ঘটে ভরে রাখে, আর সেই ঘট 10 থেকে 20 টাকার বিনিময়ে বিক্রি করা হয়। তোমরা চাইলে এই ঘট কিনে এর মধ্যে যে জল থাকে সেই জল বাবার মাথায় ঢেলে দিতে পারো। আমি এখন মূল মন্দির প্রাঙ্গণেই রয়েছি। আর দেওঘরে যেরকম অনুকূল ঠাকুরের আশ্রমের জন্য ভীষণভাবে বিখ্যাত, তেমনি আমরা কিন্তু জানি দেওঘরের বৈদ্যনাথ ধাম বাবার মন্দিরের জন্য ভীষণভাবে বিখ্যাত। আমি এখন রয়েছি বাবার প্রাঙ্গণে, বাবার মন্দিরেই রয়েছি আর দর্শন করে এলাম। ভীষণ ভালো লাগছে, তোমাদেরও বলবো তোমরা আসো। তারপরেও আমি কিছু কথা তোমাদের বলে দেব। মন্দির প্রাঙ্গণ জুড়ে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। এখানে যেরকম বাবার মন্দির মানে বৈদ্যনাথ বাবার মন্দির রয়েছে, সতীপীঠ, তার সাথে কিন্তু রয়েছে আরো 20খানা মন্দির। মোট এই মন্দির চত্বরে কিন্তু 22খানা মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দির আমি চেষ্টা করেছি একটু ঘুরে দেখার, আর অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা মন্দির তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার। প্রচুর ভিড় সারা বছর, এখানে বছরের কোনো সময়ই খালি থাকে না। বছরের প্রত্যেকটা সময় কিন্তু প্রচুর ভক্তদের ঢল নেমে পড়ে। তো চলো এরই মধ্যে চেষ্টা করব কিছু ছোট্ট ছোট্ট করে তোমাদের কাছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার। বাবার মন্দির প্রাঙ্গণেই রয়েছে এই সুন্দর এক স্থান। এখানে বাবার মন্দিরে যে জলগুলো ঢালা হয় সমস্ত কিছু জল এসে মিলিত হয় এইখানে, আর এই জলটা কিন্তু অনেক পূর্ণ মানা হয়। তাই আমিও এসে প্রণাম করে এখানকার জল তুলে নিয়ে এসেছিলাম আমার বাড়ির জন্য। তোমরাও চাইলে একবার দর্শন করে নিতে পারো। চলো, মন্দিরেরই আরো একটি নিয়ম রয়েছে, সেটা হলো গঠবন্ধন। তার বিষয়ে তোমাদের একটু জানিয়ে দিই। বাবার মন্দিরের চূড়া থেকে মাতা পার্বতীর মন্দিরের চূড়া পর্যন্ত একটি সুতো লাগানো হয়। সেই সুতো লাগানোর জন্য পুরোহিত মশাইরা 501 টাকা করে নেয়। তোমরা যদি মনের কোনো ইচ্ছে পূরণ করতে চাও তাহলে স্বামী স্ত্রী মিলে এই গঠবন্ধন করাতে পারো, যেটা আমার কাছে অনেকটা ইউনিক মনে হয়েছে। দেখো, বাবার মন্দিরের চূড়ার ওপরে একজন পুরোহিত মশাই উঠে যাচ্ছে। তিনি কিন্তু বাবার মন্দিরের এই চূড়া থেকে একটি সুতো ফেলে দেবে মাতা পার্বতী মন্দিরের দিকে। সেটা পার্বতী মাতার মন্দিরে গিয়ে লাগানো হবে, যাকে বলা হয় গঠবন্ধন। মন্দির চত্বর তো ঘুরবো, তার আগে আমি যে পান্ডার সাথে পুজো দিয়েছি, মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম, সেই পান্ডার সাথে একটু কথা বলে নেব। তিনি কিন্তু ভীষণ ভালো মানুষ, আমাদের খুব সুন্দরভাবে পুজো দিয়েছে। যাই হোক, একটু কথা বলে দেবো। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 9304776705। এখানে আসার পরে
কাউকে কিছু অসুবিধা হতে দেব না আমি। থাকার থেকে পুজো করানো তার মানে সমস্ত কিছু ফেসিলিটি পাবে। তোমরা যদি ভাবো যে তোমরা থাকতে চাইছো রুম ভাড়া নিয়ে, দাদা কিন্তু সেটারও ব্যবস্থা করে দেবে। সব থেকে বড় কথা হলো, একটা ভীষণ ভালো লাগলো যে আমি বলছিলাম যে হিন্দিতে কথা বললে সমস্যা নেই, তো উনি বললো যে না, বাংলাতেই কথা বলো। এটা কিন্তু আমার কাছে খুব বড়। আমি নিজে 50% বাংলা মানুষ। আমি 8 বছর কলকাতায় থেকেছে। থেকেছি। হ্যাঁ, আর মন্দির সম্বন্ধে একটু যদি কিছু বলা যায়। এই মন্দির আছে আপনার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক মন্দির আছে। আমাদের ভোলা বাবা খুব ভোলা আছে। আপনার এখানে খুব খরচা করতে হবে না। আর যেখানে যাবেন ওখানে 1000 টাকা দিলেও মানুষ সন্তুষ্ট হয় না, কিন্তু এখানে আপনার যে ইচ্ছা হয় ওটা দাও। হ্যাঁ, এখানে কোনো প্রতিবন্ধী নেই কি আপনাকে এটাই দিতে হবে। মানে যেমন তোমাদের বলেছি পুজো দেওয়ার জন্য 10 টাকারও ডালা পাবে, 20 টাকারও ডালা পাবে, প্লাস মানে 100-200 টাকারও ডালা পেয়ে যাবে। সেটা পুরোটাই তোমাদের ওপরে। মন্দিরের এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার বলি, সাধারণ লাইনে দাঁড়িয়ে তোমরা যদি বাবার মন্দিরে প্রবেশ করতে চাও তাহলে ডিসিশনটা কিন্তু আগেই নিয়ে নেবে, কারণ সাধারণ লাইনে দাঁড়াতে গেলে তোমাদের কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে অনেকটা সময় লাগে। এবার তোমরা যদি ভাবো মাত্র 250 টাকার বিনিময়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেবে, তাহলে কিন্তু পুজোটা একটু তাড়াতাড়ি হবে এবং ভালো করে পুজোটা দিতে পারবে। তবে তোমরা ডিসিশনটা আগেই নিয়ে নেবে। তাছাড়াও পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে চলে বিভিন্ন ধরনের পুজো, আরতি, বিয়ে, তারই কিছু ছোট ছোট মুহূর্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, মন্দিরে বাবার দর্শন করে পুজো দেওয়া তো কমপ্লিট হলো। এবার আসি কেনাকাটার বিষয়ের ওপরে। দেওঘর ঘুরতে গিয়ে দেওঘরের বিখ্যাত পেড়া কিনবে না তা তো হতেই পারে না, তবে কোথা থেকে কিনবে? মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার পরে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দামের পেড়া পেয়ে যাবে। কোথা থেকে কিনবে সেটা তোমরা নিজেরাই ডিসিশন নিয়ে নেবে। যেই পেড়ার দোকানেই যাবে পেড়াগুলো কিন্তু টেস্ট করে তবেই কিনবে। বিভিন্ন দামের এখানে পেড়া পাওয়া যায়। তাছাড়াও বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে নিজেদের সাজগোজের জিনিস থেকে শুরু করে খাওয়ার দাওয়ারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তবে আমি কোথা থেকে পেড়া কিনেছি সেটা যদি জানতে চাও অবশ্যই আমার সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে। যেহেতু সকাল থেকে না খেয়ে থাকা হয়েছিল তাই এবারে কিন্তু খিদেও পেয়ে গেছে। সকালের ব্রেকফাস্টটা কোথা থেকে করব সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। মন্দির প্রাঙ্গণে বলেছি বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানেই সেম ধরনেরই খাবার পেয়ে যাবে। তোমরা একটি দোকান চয়েস করে সেখান থেকে খাবার খেয়ে নিতে পারো। আমি কিন্তু ধোসা এখানে অর্ডার করেছিলাম, দাম পড়েছিল মাত্র 70 টাকা। ধোসার সাথে দিয়েছিল সাম্বার এবং চাটনি। একটা ধোসা এতটাই বড় যে একজনের ভালো মতো পেট ভরে যাবে। তবে আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, তাদের ভিন্ন ভিন্ন দামও ছিল।
সকালের ব্রেকফাস্টটা সেরে আমি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েছি। এখন প্রায় 2-2:30 মতো বাজে। চলে এসেছি আমি আবার টাওয়ার চকে, কারণ দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে। দুপুরের লাঞ্চটা আমি যেখান থেকে করব, আমি চলে এসেছি সেই হোটেলের সামনে। আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল নীলকমলের সামনে। দুপুরের লাঞ্চটা এখান থেকেই সেরে নেব। আমি ভেতরে গিয়ে কথা বলেছি, আর মেনু কার্ডটা দেখলাম। এখানে কিন্তু মানে যে প্লেটগুলো রয়েছে, এখানে কিন্তু তোমরা মিল সিস্টেম খাবার পাবে না। এখানে কিন্তু থালি সিস্টেম খাবার দাবার। আর যে থালিটা নেব সেটা 160 টাকা থালির একটি আমি অর্ডার করেছি। সেই থালিতে কি কি থাকছে খাবার দাবার সেটা আমি যখন হাতে পাবো তখন তোমাদের জানিয়ে দেবো। তবে এখন আমি সোজা গিয়ে টেবিলে বসবো। তার আগে বলে দিচ্ছি, মন্দিরের পাশেও কিন্তু তোমরা অনেক সস্তায় খাবার দাবার পেয়ে যাবে। এবার পুরোটাই তোমাদের ওপরে। তোমরা মন্দিরের পাশ থেকে যদি খেতে চাও খেতে পারো, টাওয়ার চকে আসলে পারো, তোমরা এখান থেকে কিন্তু যে কোনো একটি হোটেল বেছে নিয়ে খাবার খেতে পারো। তবে আজকের আমি কিন্তু দুপুরের লাঞ্চটা করব এখান থেকে, হোটেল নীলকমল থেকে। $160 টাকার যে থালিটা আমি অর্ডার করেছিলাম, সেই থালিতে কি কি রয়েছে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। রয়েছে পাঁপড়, 2টো রুটি, সাথে রয়েছে রাইস, এখানে পনিরের তরকারি, আলু পটলের তরকারি, ডাল, একটা কালো জাম, রয়েছে রায়তা, সাথে রয়েছে স্যালাড। এই পুরো প্লেটটার দাম পড়েছে কিন্তু 160 টাকা। এবার বলে দিচ্ছি, তোমরা যদি এক্সট্রা করে রাইস বা রুটি নিতে চাও তার জন্য এক্সট্রা টাকা পেড করে তারপর তোমাদের নিতে হবে। বাদ বাকি তোমরা যদি সবজি নিতে চাও তোমরা কিন্তু নর্মাল নিয়ে নিতে পারবে। চলো খাবার দাবার টেস্ট করে তোমাদের বলে দিচ্ছি খাবার দাবারগুলো কেমন। খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ আমার কাছে লাগেনি। তবে মন্দিরের আশেপাশের চত্বরে যেসব হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক কমে খাবার পাওয়া যাচ্ছিল। তবে যেহেতু আমি সেখান থেকে খাইনি, তাই জানাতে পারছি না যে সেই খাবারের টেস্টগুলো কেমন ছিল। তবে সকালের ব্রেকফাস্ট আমি মন্দিরের আশেপাশের চত্বর থেকেই করেছিলাম। সকালের ব্রেকফাস্টটা তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। কম টাকায় যাতে একটু ভালো খাবার দাবার খেতে পারো তেমনই একটি হোটেলের সন্ধান তোমাদের কাছে পৌঁছে দিলাম। তাছাড়াও টাওয়ার চকের আশেপাশে আরও বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও খাবার খেয়ে নিতে পারো। লাঞ্চ কমপ্লিট করে আবার সেই চলে এসেছি টাওয়ার চকের সামনে। এখান থেকে কিন্তু আমি গাড়ি ঠিক করে নিয়েছি সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রম যাওয়ার জন্য। কত টাকা করে ভাড়া লাগছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা যদি রানিং টোটো ধরো তাহলে কিন্তু 15 টাকা করে লাগবে। আর এখানে টাওয়ার চকের সামনে কিন্তু অটো এবং টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে তোমরা টোটো ঠিক করে নিতে পারো। 20 টাকা করে চাইবে। তবে তোমরা যদি কথা বলে ঠিকঠাক করে নাও তারা কিন্তু 15 টাকায় রাজি হয়ে যাবে। আমিও 15 টাকা পার পার্সেন্ট ভাড়া লাগবে, এই টোটো করে সোজা চলে যাব সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রমে। যেহেতু আমার হাতে সময়টা অনেক কম, অনেক শর্ট টাইমে দেওঘরটা ঘুরে কমপ্লিট করতে হবে, তাই খাওয়ার দাওয়ার খেয়ে সোজা বেরিয়ে পড়লাম সৎসঙ্গ আশ্রমের দিকে। তবে তোমাদের হাতে যদি সময় বেশি থাকে, দিন বেশি থাকে, তাহলে তোমরা দেওঘরেরই আশেপাশে কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেই স্থানগুলো কিন্তু গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখে নিতে পারো। অবশেষে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর বাড়ির সামনে, অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে। আর এখান থেকে এই হলো মেন প্রবেশদ্বার, এই দিক দিয়ে তোমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। তার আগে তোমাদের জানিয়ে দিচ্ছি, অনুকূল ঠাকুরের যে আশ্রমটা রয়েছে তার ঠিক উল্টো দিকে রোডের ওপারে রয়েছে অতিথি নিবাস। এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, তবে অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তারাই শুধুমাত্র আগে থেকে যোগাযোগ করে রুম নিয়ে থাকতে পারবে। আরো একটি জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, মেন প্রবেশদ্বারটা দেখালাম, তার ঠিক উল্টো দিকে এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ তার পাশেই রয়েছে একটি রিসেপশন। সেখানে কিন্তু অনেক ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছে, অনেকটা বড় জায়গা আছে। তবে অনুকূল ঠাকুর কিন্তু 1946 সালে 59 বছর বয়সে পাবনা থেকে এখানে এসেছিলেন এবং প্রায় 23 বছর এই আশ্রমেই কাটিয়েছিলেন। আর এখানে এসেই জানতে পারলাম যে ভেতরে কিন্তু একদম স্ট্রিক্টলি ভাবে ভিডিও নেওয়াটা অ্যালাউ নেই, মানে ভিডিও করা যাবে না। তাই ভিতরের পোর্শনে যা যা রয়েছে সেগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, তবে বাইরের দিক থেকে চেষ্টা করলাম এখানকার ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আরো একটি কথা বলে দেবো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে এই যে বড় মেন গেটটা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আনন্দবাজার ভবন, যেখানে তোমাদের কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হয়। সকালবেলা ঠিক 12টা থেকে 2টো পর্যন্ত এখানে কোনো রকম টাকা পয়সা না নিয়ে বিনামূল্যে ভোগ প্রসাদের আয়োজন করা হয়। এখানে প্রচুর ভক্তরা, প্রায় রোজ 1,500 থেকে 2,000 ভক্তরা এসে খাবার দাবার খায় এবং
রাত্রেবেলারও খাবার দাবারের ব্যবস্থা পেয়ে যাবে, তাও বিনামূল্যে। রাত্রিবেলা 8টা থেকে 10টা পর্যন্ত খাবার দাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রচুর ভক্তরা তো খায়, এসে এই কথাটাও জানতে পারলাম অন্যান্য সময় তো এখানে প্রায় 2500-3000 মানুষ এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করে, তবে শ্রাবণ মাসে কিন্তু এত মানুষের ঢল নেমে পড়ে এখানে, মানে গুনতির বাইরে, যাকে বলে অগুন্তি মানুষের ঢল নেমে পড়ে এবং সকলেই এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে। আশা করছি এখানকার ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি, তোমাদের হয়তো ভালো লাগবে। তবে তোমরা যখনই আসো না কেন অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়ে ভেতরের প্রাঙ্গণে যা যা রয়েছে তোমরা কিন্তু নিজের চোখে দর্শন করে নিতে পারো। আমি আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমিও ভেতরের দিকে যাইনি, তাই আমিও গিয়ে দর্শন করে আসবো। কি কি দেখলাম চেষ্টা করবো একটু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রমের অতিথি নিবাসটা একটু আমি ঘুরে দেখেছিলাম, আর ভিডিওর মাধ্যমে তারই কিছু ক্লিপ তোমাদের কাছে পৌঁছে দিলাম। ভেতরের প্রাঙ্গণটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বলা বাহুল্য। আর এখানে থাকতে গেলে পরে কিন্তু শুধু এখানকার দীক্ষিত মানুষজনেরাই থাকতে পারবে। অনুকূল ঠাকুরের আশ্রম ঘুরে এইমাত্র আমি বাইরের দিকে বেরিয়ে আসলাম। ভেতরের প্রাঙ্গণ নিয়ে কিচ্ছু বলার নেই, ভীষণ সুন্দর কিন্তু পরিবেশ, বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, বিভিন্ন ধরনের পাখি। এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে পরে তোমাদের মন ছুঁতে বাধ্য। তাছাড়াও রয়েছে কিন্তু একটা ছোট্ট মিউজিয়াম, সেখানে তোমরা প্রবেশ করতে পারো। ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে রয়েছে, হাত দিতে পারবে না, দূর থেকে দর্শন করতে পারবে। আর সেই সমস্ত জিনিসগুলো ঘুরে আমি বাইরের দিকে চলে এসেছি। এখন আমি সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রমের বাইরের দিক থেকে টোটো ধরে আবার আমি চলে যাব যেখানে নাইট স্টে করেছি সেখানে। সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রম ঘুরে টোটো থেকে নেমে পড়েছিলাম টাওয়ার চকের সামনে। টাওয়ার চকের পাশের রাস্তাটা যেটা মন্দিরের দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে সোজা হাঁটা দিয়েছিলাম। আর মন্দির যেতে গিয়েই যে সবার ফার্স্টে প্যারার দোকান শ্রী ভাগীরথ শাহ, সেখান থেকে বাবা 400 টাকা কিলো প্যারা কিনেছিল। তোমরা চাইলে এখান থেকে প্যারা কিনতে পারো, তবে নির্দিষ্ট কোনো দোকানের নাম আমি তোমাদের বলছি না। তোমাদের যেখান থেকে প্যারা টেস্ট করে ভালো লাগবে তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। আমি কোথা থেকে কিনেছি সেটা তোমাদের জানিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকালবেলা সোজা আমি যে আশ্রমে উঠেছিলাম সেখান থেকে চলে এসেছি 8:30টার সময় জেসিডি স্টেশনে, কারণ আজকে হলো বাড়ি ফেরার পালা। আর আমি কিন্তু এই জেসিডি স্টেশন থেকে হাওড়া ব্যাক করব। কোন ট্রেনে ব্যাক করব, কত টাকা ভাড়া লেগেছে একটু তোমাদের জানিয়ে দিচ্ছি। 8:59 আমাদের ট্রেন রয়েছে, জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু জেসিডি স্টেশন থেকে ছাড়বে। আর আমাদের পার পার্সন ভাড়া লেগেছে মাত্র 165 টাকা করে। এই ট্রেনেই ডাইরেক্ট আমি হাওড়া ব্যাক করব। এই জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু পাটনা থেকে আসছে, অনেক দূর থেকেই আসছে। আর জেসিডিতে এসে পৌঁছাবে সকাল 8:59। তো চলো আর এখানে সময় নষ্ট করব না, 8:30টার মতো বেজে গেছে। সোজা আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। আর ভিডিও শেষ করার আগে তোমাদের বলে দেবো, তোমরা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দেবে, এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তাহলে আজকে এখানেই ভিডিও শেষ করছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।